যতই সে এগোচ্ছে ততই তার হার্টবিট ক্রমশ বাড়তে থাকে। আদিবা খুব দ্রুত লোকটার দিকে এগিয়ে যেতে থাকে। আদিবা যখনই স্যার বলে ডাক দেবে তখনই লোকটা পিছনের দিকে তাকায়। সাথে সাথে আদিবার ভাবনাগুলো এক নিমেষেই হারিয়ে যায়। কারণ সামনে যে আছে সে আদনান নয়, অন্য কেউ। আদিবার লোকটাকে কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে এসে বসে। গাড়িতে বসে কান্না করতে শুরু করে। তারপর সে হাসপাতালে চলে যায়। হাসপাতালে এসে আদিবার কোনো কিছুই ভালো লাগছে না। আদিবা মন খারাপ করে বসে থাকে। আদিবার মন খারাপ দেখে নীল এসে বলল, ম্যাম কি হয়েছে আপনার? তখন থেকে দেখছি আপনার মন খারাপ। কিছু হয়নি তো? ও আচ্ছা, পাশের কেবিনে একটা রোগী আসছে। ছেলেটার সাথে মনে হয় খারাপ কিছু হয়েছে, দেখতে যাবেন? নতুন আসছে নাকি? জি, অন্য একটা হাসপাতাল থেকে এখানে নিয়ে আসা হয়েছে। অবস্থা তেমন ভালো নয়। সব থেকে বড় কথা, ছেলেটা কোমায় চলে গিয়েছে। ও, অন্য কোনো ডাক্তার কি দেখেনি? জি দেখেছে। ও, তাহলে তো আমার না গেলেও হবে। আমার জন্য একটা চা নিয়ে আসুন। নীল এবার আদিবার জন্য চা করে নিয়ে আসে। আদিবা চা খাওয়া শেষ করে উঠে অন্য রোগীদের দেখতে যায়। অন্যদিকে কোমায় থাকা ছেলেটার অবস্থা খুব খারাপের দিকে যেতে থাকে। হঠাৎ করে ছেলেটার নিঃশ্বাস ভারী হতে থাকে। তখন কেবিনের ভেতরে চিৎকার শুরু হয়ে যায়। ছেলেটার বাবা ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকে। সাথে সাথে একটা ডাক্তার চলে আসে। ডাক্তার, আমার ছেলেকে দেখুন, ও কেমন জানি করছে, দাঁড়ান আমি দেখছি। সাথে সাথে ডাক্তার ছেলেটাকে পরীক্ষা করতে থাকে। কিন্তু ডাক্তার ভালোভাবে কোনো কিছুই ধরতে পারছে না। ডাক্তার হতাশ হয়ে কেবিন থেকে বের হয়ে আদিবার কাছে চলে গেল। ম্যাম আসবো? জি। ম্যাম আমার সাথে একটু চলুন। 7 নাম্বার কেবিনের রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। আমি কিছুই বুঝতে পারছি না। চলুন তাড়াতাড়ি। এই কথা বলে দুজন ছেলেটার কেবিনে প্রবেশ করে। আদিবা ছেলেটাকে পরীক্ষা করতে শুরু করে। কিন্তু আদিবা একবারও এখনও ছেলেটার মুখের দিকে তাকায়নি। আদিবা ছেলেটার মেডিকেল রিপোর্টগুলো ভালো করে চেক করতে থাকে। চেক করে এবার আদিবা ছেলেটার দিকে তাকাতেই হতবাক হয়ে গেল। আদিবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ বেডের মধ্যে শুয়ে থাকা লোকটা আর কেউ না, এটাই আদনান চৌধুরী। আদিবা একটা চিৎকার দিয়ে আদনানের কাছে চলে গেল। আর আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি, কোথাও আপনাকে পাইনি। আমার বিশ্বাস ছিল আমি আপনাকে একদিন ঠিক খুঁজে পাবো। আজ আমি আপনাকে খুঁজে পেয়েছি, তাও এই অবস্থায়। আদিবা এই কথা বলে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আদিবার এসব কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার চুপ হয়ে গেল। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে হতবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে আসে। আদিবা চিৎকার শুনে ছেলেটার বাবা ভেতরে চলে আসে কিছুক্ষণের মধ্যেই। ডাক্তার, আমার ছেলে ঠিক আছে তো? লোকটা আদনানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল। আদনান বলে ফেললাম, কারণ ওর নাম এখনো আমরা জানি না। আদিবা আদনান মনে করছে, তাই আমিও বললাম। যাই হোক, আদিবা এবার লোকটাকে জিজ্ঞেস করলো, উনি আপনার কে হয়? ও আমার ছেলে। কি? উনি আপনার ছেলে হয় কিভাবে? উনি তো ডাক্তার আদনান চৌধুরী। আদিবার কথা শুনে ভদ্রলোক বলল, কি বলছেন এসব? ও তো আমার ছেলে আদিল। দেখুন, মিথ্যা কথা বলবেন না। পাশে থাকা ডাক্তার বলে উঠল, এখানে এইভাবে কথা বলা ঠিক হবে না। রোগীর অবস্থা খুব খারাপ। আপনারা বাইরে গিয়ে কথা বলুন। আদিবা আদনানের কাছে গিয়ে কান্না করতে করতে বলল, স্যার আপনার কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। ডাক্তার আর পাশে থাকা ভদ্র লোকটা অবাক হয়ে আসে। এবার সবাই বের হয়ে আসে। আঙ্কেল প্লিজ সত্যি কথা বলুন, আপনি আদনান স্যারকে কোথায় পেয়েছেন? আপনি একজন ডাক্তার হয়ে কি সব বলছেন? আমি তো আপনার কথা বুঝতেই পারছি না। ও আমার ছেলে আদিল। না, এটা হতে পারে না। উনি আদনান চৌধুরী। আমার এত বড় ভুল কখনোই হতে পারে না। আপনি আমার সাথে মিথ্যা বলছেন। আমি আদনান স্যারকে খুব ভালো করেই চিনি। আজব মেয়ে তো তুমি। আমি বলছি ও আমার ছেলে আদিল। আর তুমি কি আবোল তাবোল বলেই যাচ্ছ? আঙ্কেল বিশ্বাস করুন, আদনান স্যারের পুরো পরিবার একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। আমার বিশ্বাস ছিল আদনান স্যার যেখানেই থাকুক উনি বেঁচে আছেন। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আদিবা নিজের ফোন বের করে আদনানের আগের ছবিগুলো বের করে লোকটাকে দেখাতে থাকে। কিন্তু সে কিছুই বিশ্বাস করছে না যে এটা আদনান। পাশে থাকা ডাক্তারও ছবিগুলো দেখে অবাক হয়ে গেল। কারণ এই ছবি আর রোগীর চেহারা হুবহু এক। ডাক্তার এবার আদিবাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম এক চেহারার মানুষ থাকতে পারে। হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। উনি তো বলছে এটা ওনার ছেলে। আপনি বলছেন আদনান। প্রমাণ ছাড়া তো এইগুলো বের করা সম্ভব নয়। আমার কাছে তো স্যারের ছবি আছে। আর কিসের প্রমাণ চাই আপনাদের? আদনান স্যারের পুরো পরিবারের ছবি তো আপনাদেরকে দেখালাম। ছবিতে তো সব প্রমাণ হয়ে যায় না।
যাই হোক, রোগীর মুখ থেকে তো জবানবন্দি নিতে হবে আসলে সে কে। কিন্তু আদনান স্যার তো এখন কথা বলার অবস্থায় নেই। আমি জানি ম্যাম। এখন রোগী সুস্থ না হওয়া অবধি আমাদের হাতে কিছু করার নেই। যেভাবেই হোক আমি ওনাকে সুস্থ করে তুলবই। দরকার হলে স্যারকে দেখাশোনা আমি করব। হঠাৎ করে একটা মহিলা এসে লোকটার কাছে বলল, ওগো আমার আদিল এখন কেমন আছে? মহিলাকে দেখে আদিবা হতবাক হয়ে তাকিয়ে রইল। কারণ মহিলাকে আদিবার কেন জানি পরিচিত মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছে সেটা ঠিক মনে করতে পারছে না। মহিলা এবার ডাক্তারকে বলল, ডাক্তার আমার ছেলে এখন কেমন আছে? আমার ছেলেটা কি ঠিক হবে না? সে কি আমাকে আর কখনো মা বলে ডাকবে না? মহিলা এসব কথা বলছে আর কান্না করছে। আদিবা এবার মহিলাকে বলল, আন্টি আপনাকে একটা কথা বলার ছিল। মহিলা আদিবার দিকে তাকিয়ে বলল, কি বলবেন বলেন। আপনি কি আমাকে চেনেন? আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে এর আগে কোথাও দেখেছি। ভদ্র মহিলা কিছু বলতে যাবে, তখনই তার স্বামী বলে ওঠে, আপনার সমস্যা কি? একবার বলেন আমার ছেলেকে চেনেন, আর একবার বলেন আমার স্ত্রীকে চেনেন। আপনার ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না। আপনি কি এখানকার ডাক্তার নাকি অন্য কিছু? আদিবা কিছু বলতে যাবে, তখনই ডাক্তার আদিবাকে বলল, ম্যাম আপনি আমার সাথে চলুন। এই কথা বলে ডাক্তার আদিবাকে নিয়ে তার কেবিনে চলে যায়। আদিবা বলল, বিশ্বাস করুন আমি রোগীকে খুব ভালোভাবে চিনি। ওনারা আমাদের সাথে মিথ্যা কথা বলছে। মিথ্যা বললেও তো আমাদের কিছু করার নেই, কারণ উপযুক্ত কোনো প্রমাণ আমাদের হাতে নেই। সব কিছুর প্রমাণ হচ্ছে এই রোগী। রোগী যদি নিজের মুখে স্বীকার করে তাহলে প্রমাণ হবে এটা আদনান নাকি আদিল। এখন আপনি কিছু বলতে গেলে তারা আপনাকে অপমান করে কথা বলবে। তার চেয়ে ভালো আমরা অপেক্ষা করি রোগী সুস্থ হওয়া পর্যন্ত। দেখুন ম্যাম আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নেই। তারা তো আপনার সাথে খারাপ ব্যবহারও করতে পারে। আদিবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদিবা কোনো কথা বলছে না। ডাক্তার এবার নীলকে ডাক দিতে নীল তাড়াতাড়ি করে চলে আসে। নীল এসে দেখে আদিবার চোখে পানি। ম্যাম আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আদিবা কান্না করে যাচ্ছে। ম্যাম কি হয়েছে? ডাক্তার বলল, নীল ম্যামকে বাসায় নিয়ে যাও। ডাক্তার সাহেব ম্যামের কি হয়েছে? তেমন কিছু হয়নি, তুমি নিয়ে যাও। আর আদিবা আমি এখানে আছি, চিন্তা করবেন না। হয়তো আপনারও ভুল হচ্ছে। নীল এবার আদিবাকে নিয়ে গাড়ির সামনে চলে যায়। তোমাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। ঠিক আছে ম্যাম। এই কথা বলে নীল চলে গেল। আদিবা এবার গাড়িতে উঠে বসে। আদিবার হঠাৎ মনে হলো আদনানকে এভাবে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। আদিবা এবার গাড়ি থেকে নেমে আবার হাসপাতালের দিকে চলে যেতে থাকে। আদিবার মাথায় অন্য একটা প্ল্যান কাজ করতে শুরু করে। আদিবার আত্মবিশ্বাস যে এটাই তার আদনান স্যার। আদিবা হাসপাতালের ভিতরে চলে যায় আর আদনানের কেবিনের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেই ডাক্তার আদিবাকে দেখে আদিবার দিকে এগিয়ে এসে বলল, আদিবা আপনি আবার ফিরে এলেন যে? আদনান স্যারকে এখানে এইভাবে একা রেখে যাওয়া ঠিক হবে না। কিন্তু এখনও তো প্রমাণ হয়নি যে এটা আদনান। এখনই প্রমাণ হবে। যে মহিলা স্যারকে ওনার ছেলে বলছে, ওই মহিলাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। ওনাকে আমি কোথাও যেন দেখেছি। কি বলছেন? হ্যাঁ প্লিজ আপনি আমার সাথে চলুন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আমার স্যারকে পেয়েও আর হারাতে চাই না। তখন হাসপাতালে একজন নার্স দৌড়ে এসে ডাক্তারকে বলল, ডাক্তার কোমায় থাকা রোগীকে তার পরিবার এখান থেকে নিয়ে যেতে চাইছে। কথাটা শুনে ডাক্তার আর আদিবা দুজনেই হতবাক হয়ে যায়। এবার আদিবা বলল, দেখেছেন ইনারা পালিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে, তাড়াতাড়ি চলুন। ডাক্তার এবার আদিবার কথা বুঝতে পারে। ডাক্তার আর আদিবা আদনানের কেবিনের দিকে চলে যায়। কি ব্যাপার, আপনি রোগীকে নিয়ে কোথায় যাচ্ছেন? আদিবা কেবিনের বাহিরে দাঁড়িয়ে আছে। এই হাসপাতালে আমার ছেলের চিকিৎসা হবে না, তাই আমরা অন্য হাসপাতালে নিয়ে যাব। আমাদের এখানে যদি চিকিৎসা না হয় তাহলে আর কোথাও এই রোগীর চিকিৎসা হবে না। আমাদের এখানে চিকিৎসা হবে, উনি সুস্থ হবেন, কারণ আমাদের এখানে বড় বড় ডাক্তার আছে। কিন্তু আদিবা এবার ভিতরে আস্তে আস্তে বলল, কিন্তু ওনারা তো ধরা খেয়ে যাবে এই হাসপাতালে থাকলে, তাই না? কি বলছেন আপনি এসব? আমরা কিসের ধরা খাবো? আমরা কি চোর নাকি? আপনি যা বলছেন মনে হচ্ছে আমরা এখানে চুরি করতে এসেছি। তাহলে যখন শুনলেন আমি বাসায় চলে গেছি তখন কেন পালাতে চাইছেন? নিজেদের অনেক চালাক মনে করেন তাই না? আমি পুলিশকে ফোন দিচ্ছি। সত্যি মিথ্যা তারা বের করবে।
যদি প্রমাণ হয় এটাই ডাক্তার আদনান, তাহলে তো বুঝতেই পারছেন আপনাদের কি হতে পারে। আদিবার কথা শুনে এবার মহিলা আর লোকটা ভয়ে চুপসে যায়। আদিবার ব্যাপারটা বুঝতে পেরে তাদের আরও চেপে ধরে সত্যি কথা বলার জন্য। আপনারা তো অপহরণ মামলা খাবেন, আর এই মামলার শাস্তি সম্পর্কে ধারণা আছে? এখন কি সত্যি কথা বলবেন নাকি আমি পুলিশকে কল দেব? দেখুন, পুলিশ আসলে অনেক ঝামেলা হতে পারে, তাই বলছি আসল ঘটনাটা খুলে বলুন, এখনো সময় আছে। মহিলাটা কান্না করতে করতে আদিবার পা জড়িয়ে ধরে। পা ছাড়ুন, প্লিজ প্লিজ, পুলিশকে কল দিবেন না, আমি সব সত্যি কথা বলছি। সেদিন আমি কাজ শেষ করে হাসপাতাল থেকে বাড়ি ফিরছি, হঠাৎ দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তখন রাত 11টা বাজে, আশেপাশে কোনো লোক ছিল না, তাই আমি গাড়িটা এভাবে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলাম। গাড়িটাও পরিচিত মনে হচ্ছে। আমি আর দেরি না করে গাড়ির কাছে চলে গেলাম। গাড়ির কাছে যেতেই আমার চোখ আকাশে উঠে যায়। গাড়ির ভেতরে পড়ে আছে ডাক্তার আদনান আর তার পুরো পরিবার। আমি খুব ভয় পেয়ে যাই। কি করব বুঝতে পারছিলাম না। আমি সবার নিঃশ্বাস পরীক্ষা করে দেখি সবাই মারা গিয়েছে। বেঁচে আছে শুধু আদনান স্যার। তখনও তিনি জ্ঞানহীন। আমি তাড়াতাড়ি করে আমার হাসব্যান্ডকে কল করে দেই। উনি তাড়াতাড়ি করে চলে আসে। আমরা আর দেরি না করে উনাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার বলল উনি নাকি কোমায় চলে গেছে। তখন আমাদের মাথায় খারাপ একটা মতলব চলে আসে। যদি স্যারের সব টাকা পয়সা দখল করে নেওয়া যায়, তবে আমরা বেশি খুশি হয়েছিলাম যখন ডাক্তার বলল আদনান কোমা থেকে ফিরে আসলেও উনি আগের সব স্মৃতি ভুলে যাবে। এটা ছিল আমাদের প্লাস পয়েন্ট। তাই আমরা ওনাকে ভালো একটা হাসপাতালে নিয়ে যাই আর ওনার চিকিৎসা করতে থাকি। কিন্তু উনি কোমা থেকে ঠিক হচ্ছে না দেখে এই হাসপাতালে নিয়ে আসি। আর এখানে আসার পর সব তো আপনারা জানেনই। আমি 2 বছর ওনাকে সেবা যত্ন করেছি। আদিবা, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি আদনান স্যারের হাসপাতালে আগে ক্লিনারে কাজ করতাম। এই জন্যই আপনাকে আমার খুব পরিচিত মনে হইছে। যাই হোক, আপনি তাহলে আমাদের সাথে মিথ্যা কথা বলছেন কেন প্রথমে? আমরা টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম উনি ঠিক হলে তো সব কিছু ভুলে যেতে পারে। উনার সব আমাদের নামে হয়ে যাবে। উনার কখনো অযত্ন করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন এবারের মতো। আপনাদের আমি ক্ষমা করে দিলাম। আপনাদের কারণেই আমি আমার আদনান স্যারকে ফিরে পেয়েছি। সেদিন যদি আপনারা স্যারকে হাসপাতালে না নিয়ে যেতেন, তাহলে খারাপ কিছু হতে পারত। তবে আমার সাথে প্রথমে সত্যিটা বললে ভালো হতো। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। আজ থেকে ওনার দেখাশোনা আমি করব। এখানে 50,000 টাকা আছে, এইগুলো নিয়ে যান। এসব আমাদের লাগবে না। এই কথা বলে ওনারা চলে গেল। আদিবা এবার সব সময় আদনানের পাশে থাকতে শুরু করে। সে আদনানকে সুস্থ করার জন্য সব চেষ্টা করতে থাকে। কিন্তু আদিবার মনে একটা ভয় কাজ করতে শুরু করে। যদি আদনান কোমা থেকে ফিরে আদিবাকে চিনতে না পারে, যদি সত্যি আদনানের মেমোরি লস হয়ে যায়, তাহলে আদিবা সব চিন্তা বাদ দিয়ে আদনানের চিকিৎসা করতে থাকে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আদনানের কোনো পরিবর্তন নেই। আদিবা আদনানের হাত ধরে বলতে থাকে, স্যার আমি তো আর পারছি না। আমার যে অনেক কষ্ট হচ্ছে আপনাকে এভাবে দেখে। কত স্বপ্ন নিয়ে দেশে ফিরে এসেছি। সব আপন মানুষকে হারিয়ে ফেলেছি। শেষমেশ আপনাকে খুঁজে পেলাম। আমার না বলা কথাগুলো যে আপনাকে বলতে খুব ইচ্ছে করে। জানেন স্যার, সব সময় ইচ্ছে করে আপনার বুকে মাথা রেখে ঘুমাতে। আপনাকে কখনো বলা হয়নি আমি যে আপনাকে কতটা ভালোবাসি। স্যার, আপনার সাথে কথা বলার খুব ইচ্ছে আমার। স্যার, একটু কথা বলেন প্লিজ। তখনই কেবিনে প্রবেশ করে নীল। ম্যাম, আপনি এসব কি করছেন? আদিবা নীলের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আপনি একজন ডাক্তার হয়ে এমন করলে রোগীর কি হবে? চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। লাঞ্চ টাইম হয়েছে, খেতে আসুন। তারপর আদিবা চলে যায়। হঠাৎ করে আদনান নড়াচড়া করতে শুরু করে। একটা নার্স দেখতে পেরে তাড়াতাড়ি আদিবার কাছে চলে যায়। ম্যাম, স্যার নড়াচড়া করছে, তাড়াতাড়ি আসুন। আদিবা খাবার শেষ না করে হাত ধুয়ে আদনানের কেবিনে চলে যায়। আদিবা কেবিনে গিয়ে দেখে আদনান কোমা থেকে ফিরে এসেছে আর সে বসে আছে। আদিবা ভেতরে যেতেই হতবাক হয়ে যায়। আদিবা এবার আদনানের কাছে চলে যায়। স্যার, এখন আপনি কেমন আছেন? আদনান আদিবার কথা শুনে আদিবার মুখের দিকে তাকিয়ে থাকে। আদনানের তাকানো দেখে আদিবা খুশি হলেও মনে মনে ভয় পেয়ে যায়। আদনান কি আদিবাকে চিনতে পারবে? স্যার, আমাকে চিনতে পারছেন? আমি আদিবা। আদনান নিশ্চুপ। স্যার, কথা বলছেন না কেন? আমার মা বাবা কোথায়? উনারা ঠিক আছে তো? আদনানের কথা শুনে আদিবা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আদনানের প্রশ্নটা শুনে আদিবার মন খারাপ হয়ে যায়। আদনান,
আমার আব্বু আম্মু কোথায়? ওনাদের দেখতে পারছি না কেন? আর আমি এখানে কিভাবে আসলাম? স্যার আপনি একটু শান্ত হন। আপনাকে আমি পরে সব বলবো। তুমি দেশে চলে আসলে কেন? তোমার পড়াশোনা বাদ দিয়ে দেশে কেন আসলে? আমাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে চলে আসলে নাকি? আমাদের জন্য কেন তুমি তোমার স্বপ্ন পূরণ না করে চলে আসলে? তোমাকে যে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আদনানের কথা শুনে আদিবা কান্না বেড়ে যেতে থাকে। একটা মানুষ অসুস্থ থেকে অন্যের কথা ভাবে। আদিবা এবার চোখের পানি মুছে আদনানের কাছে গিয়ে বলল, স্যার আমি ডাক্তার হয়ে ফিরে এসেছি। আর আমি এই হাসপাতালের একজন ডাক্তার। আর আপনি 2 বছর 3 মাস পরে কোমা থেকে ফিরে আসছেন। আদিবার কথা শুনে আদনান হতবাক হয়ে গেল। কি বলছো এইসব? জি স্যার। কনগ্রেচুলেশন। ধন্যবাদ স্যার। আপনি এখন একটু রেস্ট করুন প্লিজ। কিন্তু আমার আব্বু আম্মু কোথায়? তাদের কেন দেখতে পারছি না? সেদিন আমার একটু ভুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। স্যার আপনি আগে রেস্ট করুন। নার্স এসে আদনানকে একটা ঘুমের ইনজেকশন দেয়। তারপর আদনান ঘুমিয়ে পড়ে। আদিবা অনেক খুশি হয়। আদিবার মনে যে ভয় ছিল সেটা দূর হয়ে যায়। কিন্তু সে আদনানকে কিভাবে বলবে তার বাবা মা আর বেঁচে নেই? আদনান কি এই অবস্থায় এমন খবর নিতে পারবে? আদিবা কি করবে বুঝতে পারছে না। আদিবা এবার সব চিন্তা বাদ দিয়ে আদনানের জন্য খাবার রেডি করে। অনেকক্ষণ পরে আদনানের ঘুম ভেঙে যায়। আদিবা আদনানকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে আদনান আবার জিজ্ঞেস করে, আদিবা বলছো না কেন আমার বাবা মা কোথায়? তারা ঠিক আছে তো? স্যার কিভাবে যে বলি, আসলে সেদিন অ্যাক্সিডেন্ট আঙ্কেল আর আন্টি দুজনেই মারা যায়। কথাটা শুনে আদনান স্তব্ধ হয়ে যায়। আদনানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আর তার চোখে ভেসে ওঠে সেই দৃশ্যটা। স্যার আদিবা আমাকে একটু একা থাকতে দাও। আদিবা আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। আর আদনান কান্না করতে থাকে নিজের মা বাবার মৃত্যুর জন্য। আদনান নিজেকে দায়ী করতে শুরু করে। কিছুক্ষণ পরে আদিবা আবার ভিতরে চলে আসে। স্যার মন খারাপ করবেন না, উনাদের জন্য দোয়া করুন। জানো আদিবা সেদিন যদি আমি বেখেয়ালি হয়ে গাড়ি না চালাতাম আজ আমার আব্বু আম্মু আমার কাছেই থাকতো। আমি তাদের মৃত্যুর কারণ। স্যার এসব বলবেন না। এখানে আপনার কোনো হাত নেই। ওনাদের হায়াত শেষ হয়ে গিয়েছে। আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আদনানের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদিবা এবার আদনানের চোখের পানি মুছে দিয়ে বলল, স্যার কান্না করবেন না। যখন আমি আমার পরিবারের মানুষ একমাত্র বাবাকে হারালাম তখন তো আপনি আমার পাশে ছিলেন, আমাকে বোঝালেন। তাহলে আজ আপনি কেন ভেঙে পড়ছেন স্যার? আমি এমন হতভাগা সন্তান যে নিজের বাবা মার কবরে মাটি অবধি দিতে পারিনি। শেষবারের মতো তাদের মুখ অবধি দেখলাম না। কেমন সন্তান আমি? এসব বলছে আর আদনান কান্না করছে। আদনানের কান্না দেখে আদিবা নিজের কান্না লুকাতে পারছে না। স্যার প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। জানো আদিবা সেদিন যদি আব্বু আম্মুর সাথে আমার মৃত্যুটাও হয়ে যেত তাহলে আজ আর এত কষ্ট হতো না। স্যার প্লিজ এসব বলবেন না। আম্মু শেষবার তোমার কথা বলছিল। বলছিল আদিবাকে যদি একবার দেখতে পেতাম। মেয়েটাকে খুব মিস করছি। আদিবা আর নিজেকে ঠিক রাখতে পারছে না। সে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আদনানও আদিবাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আদনান নিজেকে সামলে আদিবাকে বলল, আদিবা শান্ত হও। তারপর দুজনে চুপ হয়ে যায়। এর মধ্যে কেটে যায় আরও 2 দিন। আদনান অনেকটাই সুস্থ হয়ে ওঠে। আদিবা ঠিক করে আদনানকে নিয়ে তার বাসায় চলে যাবে। তাই সেই কথা বলার জন্য আদিবা আদনানের কাছে আসে। স্যার এখন আপনাকে নিয়ে আমার বাসায় চলে যাব। আপনি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছেন। তোমার বাসায় কেন? তোমার হাজব্যান্ড কিছু বলবে না? আদনানের কথা শুনে আদিবা রাগী একটা ভাব নিয়ে 2 হাত কোমরে দিয়ে বলল, হাজব্যান্ড কই থেকে আসলো? কেন তুমি এখনো বিয়ে করনি? না তবে এবার করব। চলুন এখন আমার সাথে। কোথায়? আমার বাসায়। তারপর আদিবা আদনানকে সাথে নিয়ে বাসার দিকে চলে যায়। আদনান আদিবার রুমের দিকে যেতেই দেখে দেয়ালে আদনানের ছবি লাগানো। আমার ছবি এখানে কেন? এসব আপনার না জানলেও চলবে। এখন রেস্ট করুন, আমি আপনার জন্য রান্না করে আসি। আদিবা রান্না করতে চলে যায়। রান্না শেষ করে আদনানকে খাবার খাইয়ে দেয়। এভাবে কিছুদিন কেটে যায়। আদনান এখন অনেকটাই সুস্থ। আদনান আদিবাকে বলল, আদিবা আমি আবার হাসপাতালটা চালু করব। ঠিক আছে, আমিও আপনার সাথেই থাকব। তোমার হাসপাতাল? সমস্যা নাই, আমি ওইখানে না করে দেব। আমি আপনার সাথে থাকতে চাই স্যার। আদিবা আমি চলে যাব। এখন তো আমি ঠিক আছি। তাই বলছিলাম আমি আরেকটা বাসা নেব। বাসা নিতে হবে কেন? এই বাসায় কি আপনার কোনো সমস্যা হচ্ছে থাকতে?
আমার না হলেও তোমার সমস্যা হবে। মানুষ তো অনেক রকম কথা বলবে। একটা মেয়ের বাসায় একটা ছেলে থাকা মানে বুঝতে পারছো? এটা কখনো মানুষ ভালো চোখে দেখবে না। কে কি ভাববে এসব আমি ভাবি না স্যার। আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে দূরে থাকতে দেব না। অনেক কষ্ট করে আপনাকে আমি ফিরে পেয়েছি। আদনান আদিবার দিকে তাকিয়ে আছে। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। এই কথা আপনাকে বলা খুব দরকার। অনেকবার বলতে গিয়েও বলা হয়নি। বলো। স্যার, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনার বুকে মাথা রেখে আমি আমার বাকিটা জীবন কাটাতে চাই। আপনার বুকে একটু কি ঠাঁই দিবেন আমায়? তুমি তো আমার অন্ধকার জীবনে রোদ্দুর হয়ে এসেছো। আদিবা, তোমাকেও যে আমি অনেক বেশি ভালোবাসি, যে কথা তোমাকে কখনো বলা হয়নি। তুমি যখন চলে গিয়েছিলে, তোমার অভাব আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। তখনই বুঝতে পারছি তোমাকে আমি কতটা ভালোবাসি। আদনানের কথা শুনে আদিবা আদনানকে জড়িয়ে ধরে। আদনানও আদিবাকে জড়িয়ে ধরে। পরের দিন আদনান আর আদিবার বিয়ে হয়ে যায়। আদিবা বাসর ঘরে বসে আদনানের জন্য অপেক্ষা করছে। অপেক্ষার অবসান ঘটিয়ে আদনান বাসর ঘরে প্রবেশ করে। আদিবা আদনানের পায়ে হাত দিয়ে সালাম করে। আদনান আদিবার কপালে একটা চুমু খেয়ে আদিবাকে কোলে তুলে খাটের উপরে নিয়ে যায়। স্যার, আদিবা স্যার কথাটা বলতেই আদনান আদিবার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আজ থেকে আমি তোমার হাজব্যান্ড। ডোন্ট কল মি স্যার, ওকে? ইস, আমি তো স্যার বলেই ডাকবো। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনাকে আমি স্যার বলেই ডাকবো। এই ডাক যে আমার খুব প্রিয়। ঠিক আছে স্যার, একটা কথা মনে পড়ে। কোন কথা? আমি আপনাকে কি নামে ডাকতাম? কি নাম? গুড নাইট স্যার। হি হি হি। এই কথা বলে দুজনেই হাসতে শুরু করে। আদনান এবার আদিবার কপালে একটা চুমু খায়। কিছুক্ষণ পরে আদনান আদিবার ঠোঁট নিজের দিন দখলে নিয়ে নেয়। তারপর রুমের লাইট অফ করে দেয় আদনান। অন্ধকার কি হচ্ছে আমি জানি না, তাই আপনাদেরও বলতে পারলাম না। হি হি হি। আর বেশি জানার আগ্রহ থাকলে বিয়ে করে নিন। তারপর শুরু হয় আদনান আর আদিবার নতুন জীবন। দুজন হ্যাপি লাইফ কাটাতে থাকে। এভাবেই দুজন দুজনের পাশে থাকুক, এই বলে গল্পটা শেষ করলাম। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।